আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচিকে ঘিরে লাখো মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। দুপুরের পর সোহরাওয়ার্দী উদ্যানে হবে গণজমায়েত। ইতোমধ্যে বিভিন্ন পয়েন্ট থেকে মানুষের স্রোত প্রবেশ করছে সোহরাওয়ার্দী উদ্যানে। সলিডারিটি ফর ফিলিস্তিন সংগঠন আয়োজন করে এই প্রতিবাদী সমাবেশ। বহুল পরিচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ, বিএনপি, জামায়াত ইসলামী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মসূচিতে বক্তব্য রাখবেন। ইমরুল হাসানের রিপোর্ট। এ যেন মিছিলের শহর। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিবাদী মানুষের স্রোত সোহরাওয়ার্দী উদ্যানমুখী। ইসরায়েল বিরোধী স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ। ফিলিস্তিনের পতাকা ও ইসরায়েল বিরোধী নানা প্লাকার্ড নিয়ে তারা জড়ো হচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানানোর পাশাপাশি অবিলম্বে গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি জানান তারা। জাতিসংঘ সহ সারা পৃথিবীর মানুষ যাতে এর পাশে দাঁড়ায় এবং এর যাতে সুরা হয় সেজন্য আমরা আহ্বান জানাচ্ছি। মুসলিম হিসাবে আমাদের মুসলিমের একটা দায়বদ্ধতা আছে, সেই থেকে আমরা ঘরে থাকতে পারি না। কেন নারী হত্যা হচ্ছে, কেন শিশু হত্যা হচ্ছে। প্রত্যাশা এবং সকল মুসলমানদের আল্লাহর কাছে দোয়া যে ফিলিস্তিনের উপর যারা হামলা করেছে তারা যেন নস্যাৎ হয়ে যায় আর সকল মুসলমান একত্রিত হয়ে যায়। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারা বিশ্বেই নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। ফুঁসে উঠেছে বাংলাদেশও। এক সপ্তাহ ধরে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। এরই ধারাবাহিকতায় মার্চ ফর গাজা কর্মসূচি হাতে নিয়েছে সলিডারিটি ফর ফিলিস্তিন সংগঠন। আমরা আশা করছি এই প্রতিবাদের মধ্য দিয়ে সারা বিশ্বব্যাপী একটি নতুন বার্তা যাবে যে বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্ব আজকে ঐক্যবদ্ধ হয়েছে। ইসরায়েলের এই অন্যায্য এবং অন্যায় যে হামলা তারা ফিলিস্তিনিদের উপর রাখছে এর বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে। আমরা ফিলিস্তিনের ভাই, আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমরা এই লক্ষ্যে আমরা সমস্ত মুসলিম জাতিদেরকে জানাইতে চাই। আমরা সরকারের কাছে আবেদন চাই যাতে এটার একটা পদক্ষেপ নেয়, সকল মুসলিম যাতে এক হয়ে এটার প্রতিবাদ জানায়, ইসরায়েলের উপর যাতে অধিকার জানায়। আর আমরা ইসরায়েলের পণ্যকে বয়কট করতে চাই, সবাই যেন ইসরায়েলের পণ্য বয়কট করে। কয়েক লাখ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হবে বলে আশা করছে আয়োজকরা। বিকেলে মঞ্চ থেকে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হবে। এরপর ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে বর্জন করা নিয়ে শপথ বাক্য পাঠ করা হবে। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আয়োজনটি। কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক স্তরে নিরাপত্তার জোরদার করা হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক ও নাজিবুর রহমান। প্রথমে যাচ্ছি নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানমুখী জনতার ঢল নেমেছে, তো এ বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি বড় প্যান্ডেল আছে এবং এই প্যান্ডেলের পাশে বড় একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যেটি আসলে মার্চ ফর গাজার জন্য সবচেয়ে বড় প্যান্ডেল। এখানে ঠিক যে ধর্মীয় যে আলেমরা রয়েছে, বিশেষ করে মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে মামুনুল হক এবং হেফাজতে ইসলাম, জামাতে ইসলামী, বিএনপি এবং রাজনৈতিক দলগুলোর বাইরেও সাধারণ যে মানুষ যে ফিলিস্তিনের প্রতি যে নেক্কারজনক ঘটনা ঘটছে, বিশেষ করে গণহত্যা চালানো হচ্ছে, যেখানে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে, নারী পুরুষ বিশেষ করে শিশুদেরকে সবচেয়ে বেশি বলি মূল আয়োজনটি সেটি এখন মূল যেই আয়োজনটি সেটি 3টায় শুরু হওয়ার কথা থাকলে এখন দেখেছি ফিলিস্তিন এবং বাংলাদেশের যে পতাকা, কালেমার যে পতাকা, সেই পতাকাগুলো নিয়ে কিন্তু এখানে জমায়েত হয়েছেন। অসংখ্য মানুষ এসেছেন, তাদের হৃদয় থেকে যে রক্তক্ষরণ হচ্ছে, বিশেষ করে শিশুদেরকে যেভাবে ন্যাক্কারজনকভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে একের পর এক বুলেট এবং বিভিন্ন বিস্ফোরণের মাধ্যমে,
সেই বিষয়টি তাদের আসলে খুব বেশি মনোপ্রীড়া দিচ্ছে। এই কারণে তারা এসেছেন। আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এই ধরনের একটি মানবতার বিরুদ্ধে, শুধুমাত্র একটি জাতিগোষ্ঠী নয়, একটি মানবতার বিরুদ্ধে যে ঘটনা, এই ঘটনাটা আসলে কোনোভাবেই ঘটতে দেওয়া যায় না। এই জন্য তারা সম্মিলিতভাবে প্রতিবাদ জানানোর জন্য এসেছেন। এর আগে আপনি নিশ্চয়ই জানেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক দল আলাদা আলাদা করে প্রতিবাদ সমাবেশ করেছে এবং তারা এখন আমরা যেটা দেখেছি যে যুক্তভাবে রাজনৈতিক দল থেকে শুরু করে আলেম ওলামা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো, তারা ফিলিস্তিন, বাংলাদেশের পতাকা নিয়ে এবং ফিলিস্তিনের যে একটি প্রতীক রয়েছে সেই প্রতীকটি নিয়ে তারা এখানে এসেছেন এবং সংহতি প্রকাশ করছেন। একই সঙ্গে তারা বলছেন যে এই ধরনের নির্মম হত্যাকাণ্ডের যেন বন্ধে অন্তত একটি সিজফায়ার অথবা যুদ্ধবিরতির ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ সরকার যেন উদ্যোগী হন, এই গণহত্যা প্রতিবাদ করেন সরকারিভাবে, এই বিষয়টি তারা চাইছেন এবং অবিলম্বে বাংলাদেশের পাসপোর্টে যেই ইসরায়েলের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল সেটি পুনর্বহালের দাবি করেছেন অনেকে। তিনটায় মূল প্যান্ডেলে আলোচনা শুরু হবে। মূল প্যান্ডেলে যারা যারা এখানে আলোচনা শুরু করবে সেই বিষয়টি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এখন পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক। আমরা দেখেছি মোড়ে মোড়ে পুলিশ, বিডিআর, সেনাবাহিনী সবাই উপস্থিত রয়েছে। এখানে মেডিকেল ক্যাম্প রয়েছে, এখানে অ্যাম্বুলেন্স রয়েছে, যথেষ্ট নিরাপত্তা এবং পর্যাপ্ত সহায়তা রয়েছে বলে আমরা দেখেছি। নাজনীন, সাদেক আমাদের সাথেই থাকুন। এবার যাচ্ছি আরেক সহকর্মী নাজিবুর রহমানের কাছে। নাজিব, কর্মসূচি ঘিরে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর যেই বর্বরতা, সেই বর্বরতার বিরুদ্ধে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ডাকে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে ইতিমধ্যেই কিন্তু মানুষ দলে দলে সরোয়ার্দী উদ্যান অভিমুখে যাত্রা করেছেন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর জিরো পয়েন্ট এলাকায়। জিরো পয়েন্ট এলাকার চতুর্দিক থেকেই কিন্তু আমরা মিছিল নিয়ে মানুষের সরোয়ার্দী উদ্যানে অভিমুখে যাত্রা দেখতে পাচ্ছি এবং এই মিছিলগুলো কিন্তু ক্রমান্বয়েই বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নানা শ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে এই ফিলিস্তিনির প্রতি সংহতি জানাতে তারা কিন্তু সরোয়ার্দী উদ্যানে জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং সকাল থেকে আমরা দেখেছি ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল কিংবা পিক আপ কিংবা যেভাবে পাচ্ছেন তারা কিন্তু সরোয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করছেন। এই মুহূর্তে জিরো পয়েন্টের এলাকায় আমরা দেখেছি যে ঢাকার বাইরে থেকে এমনকি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জড়ো হচ্ছেন। সেখানে তরুণদের আধিক্যই আমরা দেখেছি বেশি। তারা যেটি বলছেন যে ইসরায়েলে যে আগ্রাসন, ইসরায়েল দখলদার বাহিনীর যে বর্বরতা, সেই বর্বরতার নিন্দা তারা জানাচ্ছেন। সেই সাথে মুসলিম বিশ্বের ওআইসিভুক্ত যে সকল দেশগুলো রয়েছে সেই দেশগুলোর নীরবতা ভেঙে যেন এই বর্বরতার বিরুদ্ধে অবস্থান নেন, সেই আহ্বানও তারা করছেন। আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু সরোয়ার্দী অভিমুখে যাত্রা করছেন সাধারণ মানুষ এবং এই মানুষ তারা দাবি করছেন যে ফিলিস্তিনির নিরীহ মানুষের উপর যে বর্বরতা, সেই বর্বরতা বন্ধে অবিলম্বে জাতিসংঘের তৎপরতা বাড়াতে হবে। সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কঠোর অবস্থান নেয়ার বিষয়েও কিন্তু তারা দাবি তুলছেন। সেই সাথে আপনাদেরকে একটু বলে রাখি যে এই ফিলিস্তিনির ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে কিন্তু দলমত নির্বিশেষে সকলের অবস্থান একই। তারা চান দ্রুত এই হামলা এবং বর্বরতা বন্ধ হোক এবং সেই দাবি নিয়েই কিন্তু সকাল থেকেই মিছিল এবং স্লোগান নিয়ে মানুষ জড়ো হচ্ছেন সরোয়ার্দী উদ্যানে। দুপুর 2টা নাগাদ জিরো পয়েন্ট থেকে বিশ্বের নানা প্রান্ত থেকে যে মানুষের দাবি উঠেছে সেই দাবিগুলোর প্রতি সংহতি জানিয়ে কিন্তু বাংলাদেশের আলেম ওলামারা একটি বিশাল মিছিল নিয়ে সরোয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করবেন এই জিরো পয়েন্ট থেকেই এবং তার আগেই কিন্তু এই মানুষের ঢল শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশাল মানুষের সমাগম হচ্ছে এই এলাকায়। সেই সমাগমটি কিন্তু সরোয়ার্দী উদ্যানের দিকে ধীরে ধীরে যাচ্ছেন এবং প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট থেকে আমাদের যেটি বলছেন যে আয়োজকরা তারা আশা করছেন যে লক্ষাধিক মানুষের একটি সমাগম হবে এবং সেই সমাগম থেকেই কিন্তু তারা দাবি তুলতে চান এই ইসরায়েলি আগ্রাসন এবং পশ্চিমা বিশ্বের এই বর্বরতার বিরুদ্ধে তাদের অবস্থান, সেই অবস্থান নিয়ে কিন্তু তারা দাবি তুলতে চান যে এই ইসরায়েলি বাহিনীকে যেন থামিয়ে দেয়া হয় এবং তাদের এই বর্বরতা যেন অবিলম্বে বন্ধ করা হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজনীন।
পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের বর্ষবরণের প্রধান সামাজিক উৎসবকে বলা হয় বৈশাখী। ত্রিপুরাদের বৈশুখ, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু, তঞ্চঙ্গাদের বিশু নামের আদ্যাখ্যান নিয়ে উৎসবটিকে সংক্ষেপে বৈশাখী বলা হয়। আনন্দ, উচ্ছ্বাস ও সম্প্রীতির বার্তা নিয়ে ফুল ভাসানোর মধ্য দিয়ে 3 দিনব্যাপী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। পূব আকাশে সূর্যোদয়ের মধ্য দিয়ে রাঙামাটির কেরানি পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদের তীরে হাজির হয়েছেন শত শত তরুণ তরুণী। গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল উৎসর্গ করে কলা পাতায় করে সেই ফুল পানিতে ভাসিয়ে দিচ্ছেন তারা। শুধু কেরানি পাহাড় নয়, জেলার বিভিন্ন স্থানে ফুল ভাসিয়ে দিনটি শুরু করেছেন তারা। পানিতে ফুল ভাসিয়ে পরিবার, দেশ ও সমগ্র জীবের মুক্তির জন্য গঙ্গা দেবীর নিকট প্রার্থনা করা হয়। পুরনো বছরের দুঃখ বেদনায় যেন ভাসিয়ে দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালান পাহাড়ের বাসিন্দারা। গঙ্গা মাকে ফুল দিলাম, ফুল দিয়ে নতুন বছরকে বরণ করলাম, পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করি। আমরা এইভাবে, এটা আমাদের সংস্কৃতি। আমরা আগামী দিনে এই এলাকায় মানুষের মধ্যে যে সম্প্রীতি সৌহার্দ্যের যে অতীত ইতিহাস রয়েছে সেটাকে আমরা আরো সুদৃঢ় করব। বিশ্ববাসীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় বান্দরবানের বালাঘাটা পুরনো নদীঘাট এলাকায় সাঙ্গু নদীর পানিতে ফুল উৎসর্গ করেন চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়। চাকমাদের বিজু ও তঞ্চঙ্গাদের বৈশু উৎসবে অংশ নেয় চাকমা তঞ্চঙ্গা তরুণ তরুণী, শিশু কিশোর ও বিভিন্ন বয়সের নারী পুরুষ। বছরের যত দুঃখ কষ্ট সবগুলো যেন মুছে যায়, তো সে উদ্দেশ্যে আর বাড়ি থেকে গিয়ে মোমবাতি দিয়ে মঙ্গলের জন্য শুভকামনা করি। এদিকে চেঙ্গি নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বর্ষবরণ উৎসব বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। নদীর দুই পাড়ে মোমবাতি জ্বালিয়ে কলা পাতায় ফুল নিবেদন করে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। নদীতে ফুল ভাসিয়ে বিদায় বছরের দুঃখ, কষ্ট, গ্লানিকে বিদায় জানিয়ে নতুন বছরের জন্য শুভকামনা করা হয়। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। দেশের ইসলামী ব্যাংকগুলো একীভূত করে 2টি বড় ব্যাংক করা হবে। কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের এমন মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। তারা বলছেন, এতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্যাংক একীভূত হওয়া নিয়ে এখনও ইসলামী ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সেলিম মালিকের রিপোর্ট। দেশের 10টি ইসলামী ব্যাংকের মধ্যে 2010 সালের পর থেকে একে একে 6টি দখলের ন্যায় স্বৈরাচার শেখ হাসিনার মদতপুষ্ট এস আলম গ্রুপ। এরপরের ইতিহাস কেবলই লুটপাটের। নামে বেনামে ঋণ নিয়ে গ্রুপটি বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। আর অর্থ হারিয়ে অনেকটাই নিঃস্ব হয়ে গেছে গ্রুপটির শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো। এবার দুর্বল ইসলামিক ব্যাংকগুলোকে একত্র করার উদ্যোগ নিচ্ছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন 10টি ব্যাংক রূপান্তর হবে 2টিতে। এ নিয়ে কি ভাবছেন শরিয়া ভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান? যদি তারা এই ব্যাংকগুলোকে একসাথে নিয়ে যদি সব ধরনের সহায়তা দিয়ে যদি ব্যাংকগুলোকে দাঁড় করায়, তাহলে তো আমাদের গ্রাহকদের খুশি হওয়া উচিত। জাতি হিসেবে আমাদেরও খুশি, নাখোশ হওয়ার কিছু নাই। এবং জনগণের যে ডিপোজিটরদের যে শঙ্কার জায়গা, যেটা তাদের ডিপোজিট থাকবে কিনা, এখানে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি ব্যাংক খাতের জন্য ইতিবাচক বার্তা। এতই দুর্বল, অসুস্থ যে এগুলোকে বিভিন্ন রকম পদ্ধতিতে চেষ্টা করেও কিন্তু এগুলোকে সুস্থ করা যাচ্ছে না। তাদেরকে বারবার প্রণোদনার টাকা দিয়ে কোনো রকমে লাইফ সাপোর্টে রেখে বাঁচানো হচ্ছে। যেহেতু সরকার মনে করে যে কোনো ব্যাংকই তারা সিক হয়ে বন্ধ হয়ে যেতে দেবে না, এটাকে ইতিবাচক হিসাবে আমি দেখছি। তবে টেকসই ব্যাংক খাত গড়ে তুলতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই খাতকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে। বড় বড় যে সমস্ত স্ক্যাম, সেগুলো ঘটতে দেওয়া যাবে না এবং সেটার জন্য যথাযথভাবে যেমন কঠোর মনিটরিং থাকতে হবে এবং সেক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতির আভাস থাকলে তাহলে সেক্ষেত্রে উপযুক্ত তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। ব্যাংকগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে, যে কোনোভাবেই যেন রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়া না হয়। পাশাপাশি একটি স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটা ব্যালেন্স দরকার অন্য কোনো প্রতিষ্ঠানে, সেটা হতে পারে একটা শক্তিশালী ব্যাংকিং কমিশন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।
কুষ্টিয়ার বটতল এলাকায় বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ জানায়, সকালে দুর্বাচারা গ্রাম থেকে মোটরসাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থলে যাচ্ছিলেন। পথে কুষ্টিয়া সদর উপজেলার বটতল এলাকায় পৌঁছালে বিপরীতমুখী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ জনতা। এদিকে গতরাতে মাদারীপুরের শিবচরে 3টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এলজিইডি সড়ক ডিপার্টমেন্টের ঠিকাদার জাহিদ শিকদার নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 55 জন শিক্ষার্থী। সকাল 11টা থেকে আজ বাণিজ্য অনুষদের বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর আগামী 19 এপ্রিল মানবিক অনুষদ এ ইউনিটের এবং 26 এপ্রিল বিজ্ঞান অনুষদ সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এই ভর্তি যুদ্ধ শেষ হবে। এবার 3টি ইউনিটে 4323টি আসনের বিপরীতে মোট 2,37,415 জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুর নগরীর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানতে আবারও যাচ্ছি সহকর্মী নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, সোহরাওয়ার্দী উদ্যানমুখী জনতার ঢল নেমেছে, কর্মসূচির সর্বশেষ খবর জানাবেন। কর্মসূচির সর্বশেষ খবর বলতে আমরা জানাচ্ছি যে এখন নামাজের বিরতি আছে। এই বিরতির পরে মূলত আনুষ্ঠানিক যে অনুষ্ঠান সেটি শুরু হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পেছনে মার্চ ফর গাজা যে একটি বড় এখানে মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে মূলত এখন পর্যন্ত অতিথিরা আসেননি, তবে আমরা দেখেছি যে যে মানুষগুলো এখানে তাদের গাজার প্রতি সমর্থন সংহতি জানাচ্ছেন সেই মানুষগুলো এখানে এসেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন জায়গা থেকে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল এবং এর বাইরেও আমরা সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য সংগঠন, অরাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে আমরা এখানে এসে দেখেছি এবং সংহতি প্রকাশ করতে দেখেছি। তাদের অধিকাংশকে আমরা দেখেছি যে বিভিন্ন পয়েন্ট দিয়ে এখানে ঢুকতে একের পর এক মিছিল নিয়ে তারা এখানে ঢুকাচ্ছে এবং এখানে তারা গাজার প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দিচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি গাজাকে যেন মুক্ত করা হয়। গাজায় যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির সময় যে নেককারজনক নারকীয় যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে শিশুদের উপর, নারীদের উপর যে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যে নেককারজনক হামলাগুলো হচ্ছে, সেই হামলার ব্যাপারে তারা এখানে সোচ্চার রয়েছে। তাদের প্রত্যেকের হাতেই, বেশিরভাগের হাতে আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের পতাকা রয়েছে এবং ফিলিস্তিনের পতাকার সাথে সাথে বেশ কিছু স্লোগান রয়েছে যে এই ফিলিস্তিন যেন অবিলম্বে স্বাধীন করে দেওয়া হয়। গাজায় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো আন্তর্জাতিক ভাবে যেন মোকাবেলা করা হয়। বিশেষ করে জাতিসংঘের আহ্বানের সত্ত্বেও গাজায় এখন পর্যন্ত খাবার ঢুকতে দেয় ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো কিন্তু তাদেরকে যেই ত্রাণবাহী যে জাহাজগুলো রয়েছে, ত্রাণবাহী যে ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের আপাময় জনসাধারণ জানেন এবং এই কারণে তারা বলছেন অন্তত ন্যূনতম মানবিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধের জায়গা থেকে সে মানুষগুলোকে বাঁচার যে অধিকার, সেই অধিকারগুলো ফিরিয়ে দেওয়া হোক। অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে 45-46 হাজারের বেশি রহমান আজহারি রয়েছেন, আহমদুল্লাহ রয়েছেন, হেফাজতে ইসলামের আমির তিনি এখানে আসবেন, হেফাজতে ইসলামের অন্যতম সংগঠক মামুনুল হক তিনি এখানে আসবেন, জামাত ইসলামের সেক্রেটারি আহমদুল্লাহ রয়েছেন, হেফাজতে ইসলামের আমির তিনি এখানে আসবেন, হেফাজতে ইসলামের অন্যতম সংগঠক মামুনুল হক তিনি এখানে আসবেন, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তিনি এখানে আসবেন এবং বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব, একই সঙ্গে তিনি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু এখানে এসে পৌঁছাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এখন পর্যন্ত প্রস্তুতি চলছে। সবাই নামাজের পরে মূলত যে প্রদর্শন, এখানে কিছুক্ষণ আগে ফিলিস্তিনিদের পক্ষে বেশ কিছু ডকুমেন্টারি প্রদর্শন চলেছে, প্রামাণ্যচিত্র প্রদর্শন চলেছে, সেটি আমরা দেখেছি। এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে আসলে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের যে পতাকাগুলো এবং বাংলাদেশের যে পতাকা থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জায়গা থেকে এই প্রতিবাদটি করছেন যেন গণহত্যা বন্ধ হয় এবং ফিলিস্তিন তাদের নাগরিক অধিকার ফিরে পায়। সহকর্মী নিয়ামুল আজিজ সাদেকের কাছ থেকে জানছিলাম মার্চ ফর গাজা কর্মসূচির সর্বশেষ খবর।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 11টি দান বাক্স 4 মাস 11 দিনের ব্যবধানে খোলার পর এবার 28 বস্তা টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনা রূপার অলংকারাদি। এর আগে গত বছরের 30 নভেম্বর মসজিদের 10টি দান বাক্স থেকে 8,21,34,304 টাকা পাওয়া যায়। রমজান ও ঈদকে কেন্দ্র করে এবার অন্যান্য বারের তুলনায় কিছুটা দেরিতে দান বাক্সগুলো দেরিতে খোলা হয়েছে। সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। 250 শিক্ষার্থী, ব্যাংকের 70 জন কর্মী, মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ 450 লোক টাকা গণনার কাজ করছেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।